আজ আমরা কথা বলছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অমর সৃষ্টি নিয়ে, পথের পাঁচালী। হ্যাঁ, পথের পাঁচালী বাংলা সাহিত্যের অন্যতম সেরা একটা কাজ। একদম। ১৯২৯ সালে বইটা বেরোলেও শুরুটা তো আরও আগে, বিচিত্রা পত্রিকায়, তাই না? হ্যাঁ, ঠিক ১৩৩৫ থেকে ১৩৩৬ বঙ্গাব্দ, ধারাবাহিকভাবে বেরিয়েছিল। আজ আমরা এর মূল কথাগুলো ভেতরের নির্যাসটা নিয়ে একটু আলোচনা করব। অবশ্যই। দেখা যাক কি কি ইন্টারেস্টিং দিক উঠে আসে। শুরু করা যাক ওই পরিবারটা দিয়ে, নিশ্চিন্দিপুরের। হরিহর রায়ের পরিবার, উনি ওর স্ত্রী সর্বজয়া, মেয়ে দুর্গা, ছেলে অপু, আর ছিলেন হরিহরের পিসি ইন্দির ঠাকুরন। হ্যাঁ, এদের ঘিরে, এদের খুব সাধারণ জীবনযাত্রা ঘিরেই তো সবটা। ঠিক। উপন্যাসটা তো ৩টে ভাগে ভাগ করা। প্রথমটা বল্লালী বালাই, ইন্দির ঠাকুরনকে নিয়ে। ওর একাকিত্ব, শেষ জীবনের অবহেলা খুব কষ্ট দেয় ওই অংশটা। শুধু কষ্ট না, আসলে এটা তখনকার গ্রামের বয়স্ক মানুষদের অসহায়তার একটা ছবিও বটে। ওর মৃত্যুটা কেমন যেন একটা... হ্যাঁ, খুব করুণ, আর হয়তো পরের ঘটনাগুলোর একটা ইঙ্গিতও দেয়। হতেই পারে। এরপরই তো আসছে আমাটি জেপু, অপু দুর্গার ছোটবেলা। আচ্ছা, এই শৈশবটা কি শুধু গ্রামের আর 10টা বাচ্চার মতো, নাকি এর বিশেষত্ব আছে? বিশেষত্ব তো বটেই। বিভূতিভূষণ যেভাবে প্রকৃতিকে এনেছেন, প্রকৃতি আর শিশুমন যেন একেবারে মিলেমিশে গেছে। ঠিক, ওই যে বনে বাদারে ঘোরা, রেলগাড়ি দেখতে যাওয়া। কাশমনে লুকোচুরি, এগুলো তো শুধু ঘটনা নয়, মনে হয় যেন প্রকৃতির সঙ্গেই বেড়ে উঠছে ওরা, জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় ধাক্কাটা আসে। হ্যাঁ, দুর্গার মৃত্যু হঠাৎ করে, এটা পাঠকের মনে একটা গভীর দাগ কেটে যায়। আর এই বিষাদের ছায়া নিয়ে কি তৃতীয় পর্ব, অক্রূর সম্বাদ? অনেকটা তাই। দারিদ্র্যটা এখানে আরও প্রকট হয়ে ওঠে। শুধু কি টাকার অভাব? না না, শুধু সেটা নয়, দারিদ্র্যটা যেন ওদের স্বপ্নগুলোকে, সম্পর্কগুলোকে পর্যন্ত ছুঁয়ে ফেলে, ক্ষয় করে দেয়। নিশ্চিন্দিপুর ছেড়ে কাশীতে যাওয়া। হ্যাঁ, সেখানে গিয়েও তো শান্তি নেই, আরও অনিশ্চয়তা, তারপর হরিহরের মৃত্যু। আর সর্বজয়ের সেই একা লড়াই, আশ্রয়হীন অবস্থা। একদম টিকে থাকার এক ডেসপারেট চেষ্টা আর কি। নিয়তির মতো। বিভূতিভূষণের লেখার একটা বড় গুণ তো গ্রামের ওই নিখুঁত ছবিটা। এটা নিয়ে কি বলা যায়? নিখুঁত তো বটেই, কিন্তু তার চেয়েও বেশি কিছু। উনি গ্রামটাকে জীবন্ত করে তুলেছেন। পথঘাট, গাছপালা, পুকুর, সব। এমনকি পশু পাখিরাও। ঠিক। আর প্রকৃতি, প্রকৃতি তো শুধু ব্যাকগ্রাউন্ড নয়, সে নিজেই একটা চরিত্র। হ্যাঁ, চরিত্রদের মনের অবস্থার সাথে সাথে যেন প্রকৃতিও বদলে যায়। বর্ষা বা ধরুন শরৎকালের কাশফুল। একদম। এগুলো শুধু ঋতুবদল নয়, এগুলো যেন ওদের জীবনেরই ওঠা পড়ার প্রতীক। আর এই প্রকৃতির মধ্যেই তো মানুষের চিরকালের গল্প, দুঃখ, কষ্ট, বঞ্চনা, আবার বেঁচে থাকার ইচ্ছে, এই মানবিক দিকটা। এটাই তো উপন্যাসের আসল জোর। এত দারিদ্র্য, এত কষ্টের মধ্যেও তো স্নেহ, মায়া, মমতা হারায়নি, আত্মমর্যাদাটুকুও আছে। ঠিক, ইন্দির ঠাকুরগণের ওই সামান্য একটু যত্ন পাওয়ার ইচ্ছে। বা সর্বজয়ার সন্তানদের আগলে রাখার চেষ্টা, দুর্গার ওই ছোট ছোট আশাগুলো, সব মিলিয়েই তো জীবনের ছবিটা ফুটে ওঠে। কিছু মুহূর্ত তো সত্যিই ভোলা যায় না। ইন্দির ঠাকুরনের ওই চলে যাওয়াটা বা দুর্গার মৃত্যু, অপুর জীবনে সেটার কি বিশাল প্রভাব। অবশ্যই। আর এই আবেগটাকেই তো সত্যজিৎ রায় তার ছবিতে ধরেছিলেন। ১৯৫৫ সালের সেই সিনেমা। হ্যাঁ, সেই ছবিটা তো বইটাকে একেবারে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল। শুধু পরিচিতি দেয়নি, বইয়ের যে আত্মাটা, ওই বিষণ্ণ সুর, প্রকৃতির বিশালতা, চরিত্রদের ভেতরের টানাপোড়েন, সেগুলো পর্দায় জীবন্ত করেছিলেন উনি। মিউজিক বা সাইলেন্সের ব্যবহার অসাধারণ। আর ভাষা, এত সহজ ভাষায় এত গভীর কথা। এটাই তো ম্যাজিক। প্রায় সবাই একমত যে ভাষার এই সারল্যটাই বিভূতিভূষণের সবচেয়ে বড় শক্তি। কোনো কঠিন শব্দ নেই, কোনো পাণ্ডিত্য দেখানোর চেষ্টা নেই। কিন্তু অনুভূতির গভীরতাটা সাংঘাতিক। একদম। সহজ ভাষার মধ্যে দিয়েই জীবনের চরম সত্যগুলো, ভেতরের কষ্টগুলো বেরিয়ে আসে, যেন পরিষ্কার জলের নিচে নুড়ি পাথর দেখা যাচ্ছে। তাহলে সব মিলিয়ে পথের পাঁচালী শুধু একটা পরিবারের গল্প নয়, এ যেন গ্রামীণ বাংলা, প্রকৃতি আর মানুষের চিরন্তন অস্তিত্বের একটা প্রতিচ্ছবি। হ্যাঁ, এর সরলতা, বিষাদ, প্রকৃতির সাথে মানুষের ওই নিবিড় যোগ,
সবকিছু মিলিয়েই এটা অবিস্মরণীয়। এখানেই একটা প্রশ্ন মনে আসে, আজকের দিনে এই যে এত দ্রুত জীবন, শহরের ভিড়, প্রকৃতি থেকে আমরা এত দূরে, সেখানে দাঁড়িয়ে পথের পাঁচালীর ওই ধীর জীবন, প্রকৃতির ওই টান, সাধারণ মানুষের ওই সব দুঃখ আনন্দ, এগুলো কি আজও আমাদের ছোতে পারে? কতটা প্রাসঙ্গিক এগুলো। হ্যাঁ, মানব অস্তিত্বের কোন চিরন্তন সত্যগুলো এই উপন্যাস ২১ শতকেও আমাদের মনে করিয়ে দেয়, এটা হয়তো আমাদের আজকের ভাবনার বিষয়।